নমস্কার, হেডলাইনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং এই অনুষ্ঠান একটি পছন্দের আপনাদের এবং অবশ্যই অপরিহার্য অনুষ্ঠান বলতে পারি, কারণ সেখানে আমরা বেশ কিছু রোগ নিয়ে আলোচনা শুধু করি তা নয়, তার চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করি এবং কতটা দ্রুততার সঙ্গে আমরা চিকিৎসকের কাছে পৌঁছতে পারি এবং চিকিৎসার মাধ্যম দিয়ে সুস্থ জীবনে ফিরতে পারি। এটাই আমাদের মূল উদ্দেশ্য এই অনুষ্ঠানের, হেল্পলাইনকে এগিয়ে নিয়ে যাওয়া। আর নির্দিষ্ট বিষয় তো থাকেই। আজকে যে বিষয়বস্তু তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বিনা অস্ত্রোপচারে হাঁটু ব্যথার চিকিৎসা, বা বলা যেতে পারে যে হাঁটুর অস্টিও আর্থ্রাইটিসের নন সার্জিক্যাল ট্রিটমেন্ট কি হতে পারে। আমরা এই নিয়েই থাকবো আলোচনা। আর আমাদের সঙ্গে অবশ্যই এই মুহূর্তে আলোচনার সাথী হয়ে রয়েছেন ডক্টর মনীষ দে, কনসালটেন্ট অ্যানেস্থেসিওলজি অ্যান্ড পেইন মেডিসিন। অনেক স্বাগত জানাই ডক্টরকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আর আলোচনার সাথে আপনারাও রয়েছেন। প্রশ্ন আপনাদের তরফ থেকে যেগুলো নর্মালি হয়ে থাকে বা জিজ্ঞাসা থাকে, সেইগুলোকে নিয়েই কিছু প্রশ্ন তৈরি করা এবং সেখান থেকেই ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করব। আবারও স্বাগত জানিয়ে বলবো ডাক্তারবাবুকে যে এই যে প্রথম আগে মানুষের এইটা একটা আস্থার জায়গা তৈরি হবে নন সার্জিক্যাল ট্রিটমেন্ট। এই নন সার্জিক্যাল ট্রিটমেন্টে অনেকেই যেতে চায়, যখনই চলে আসে যে হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসের নি রিপ্লেসমেন্ট হবে বা ইত্যাদি, এইটার ক্ষেত্রে কিন্তু মানুষ আতঙ্কিত হয়ে যায়। প্রথমে জানবো যে হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস কি, আগে আমাদের এটা জানতে হবে। তো হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসের আগেও অস্টিওআর্থ্রাইটিস ব্যাপারটা নিয়ে একটু ছোট করে বলি। তো অস্টিওআর্থ্রাইটিস মানে হচ্ছে, অস্টিও মানে হচ্ছে হাড়, এবং আর্থ্রাইটিস মানে হচ্ছে জয়েন্টের ইনফ্লামেশন, জয়েন্টের একটা সমস্যা। এবার দুটো হাড়ের যেখানে শেষ হয় সেখানে একটা জয়েন্ট ফর্ম করে, যেমন আপনাদের হাঁটু আছে, হিপ জয়েন্ট আছে, কাঁধ আছে। এবার সেইখানে জয়েন্টের যে কাভারিং থাকে, একটা বলা হয় তরুণাস্থি বলি যেটা আমরা, সেই কার্টিলেজটা আস্তে আস্তে বয়সের সাথে সাথে হোক বা কাজকর্মের সাথে সাথে হোক, ওগুলো ক্ষয় হওয়া শুরু হয়। তো যেই ক্ষয় হওয়া শুরু হচ্ছে, এবার তরুণাস্থিগুলোর একটাই সমস্যা, ওগুলোর হচ্ছে রক্ত সঞ্চার বা রক্তর যে ব্লাড সাপ্লাই বলি বা রক্ত নিয়ে যে পুষ্টি পৌঁছাবে সেইটা কিন্তু নেই। তো তরুণাস্থিগুলো ক্ষয় হয়ে আবার যে তৈরি হবে নতুন করে, সেই জায়গাটা থাকে না। তার জন্য কি হয়, হাড়ের কিছু কিছু জায়গা ওপেন হয়ে থাকে, মানে খোলা থাকে, যেখানে ফ্রি নার্ভ এন্ডিং থাকে বা নার্ভের, যেটা আমরা ব্যথা বলুন, যে কোনো স্পর্শ বলুন, অনুভূতিটা আমরা ফিল করতে পারি। তো যেই ইনফ্লামেশন হচ্ছে, তরুণাস্থিগুলোর ক্ষয় হচ্ছে, হাড়ে হাড়ে সংঘর্ষ হচ্ছে বা ঘষা খাচ্ছে, ওই যে নার্ভ এন্ডিং যেগুলো আছে বা স্নায়ুতন্ত্রের যেগুলো ওপেন এন্ডেড থাকে, ওইখানে ওরা সেন্স করে হচ্ছে ব্যথা, এবং সেই ব্যথাটার নামই হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। এবং সেটা যে কোনো জয়েন্টেই হতে পারে, হাঁটুতে সবচেয়ে কমন। আচ্ছা, এবার হাঁটুর ক্ষেত্রে আমরা বলবো যে হাঁটুতেই অস্টিওআর্থ্রাইটিসের আমরা মেন অস্টিওআর্থ্রাইটিস মানে আগেই আমাদের কিন্তু নি চলে আসে, নি অস্টিওআর্থ্রাইটিসের বিষয়টি চলে আসে। এটা যদি একটু ছোট করে বলেন। তো হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস সবচেয়ে কমন, কারণ আমরা হচ্ছে সবসময় চলাফেরা করছি এবং সবচেয়ে বেশি প্রেশার আমাদের পড়ে হচ্ছে কোমরে এবং হাঁটুতে। এবার ব্যাপারটা হয়, এবং হাঁটুর মুভমেন্ট অনেক বেশি হয় যখনই আমরা সিঁড়ি ওঠানামা করছি, বা আমরা বাবু হয়ে বসছি, বা যে কোনো ক্ষেত্রে আমরা যখন দৌড়াদৌড়ি করছি, সাইক্লিং করছি, বা যে কোনো অ্যাক্টিভিটিতে হাঁটুর হচ্ছে একটা বড় অবদান প্লে করে। তো সেই ক্ষেত্রে যখনই আমাদের বয়সের সাথে সাথে হোক বা কোনো জেনেটিক কারণে হোক বা বিভিন্ন অন্যান্য কারণও রয়েছে, হাঁটুর ওই তরুণাস্থির ক্ষয় যখন শুরু হয়, এবং সেই ক্ষেত্রে আমাদের চলাফেরা করার ক্ষমতাগুলো আস্তে আস্তে কমতে শুরু করে, এবং সিঁড়ি ওঠানামা হোক বা যেগুলো যেগুলো করে আমরা অভ্যস্ত দৈনন্দিন কাজকর্ম, সেগুলোতে আমাদের হ্যাম্পার হয়। আর ওই হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস তাই জন্য এত বেশি সমস্যা হিসেবে দেখা গেছে রাদার দেন হিপ বা শোল্ডার, কারণ সেইটার থেকেও হাঁটুর কাজটা বেশি, এক নম্বর, এবং হাঁটুর জন্য আমাদের চলাফেরা বা দৈনন্দিন কাজকর্মে এইটা অনেক বেশি লাগে। এইটা হচ্ছে মেন কথা। তো হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস একটা ডেফিনেটলি বড় সমস্যা, যেটা এই জেনারেশনে তো আছেই, কামিং জেনারেশনে আরো বেশি বাড়বে। সেইটাকে ঠিক করার অবশ্যই উপায় সেটা বাড়বে কেন আপনার? কারণ আমি একটা কথা বলি, আপনি যেমন বললেন যে হাঁটুর আর্থ্রাইটিসের নর্মালি আমাদের প্রবলেমটা দেখা দেয় সামান্য একটু এজ হলে, আমাদের অতিরিক্ত পায়ের ব্যবহার, আমরা সিঁড়ি ওঠানামা করছি, বা আরেকটা কথা আমি আপনাকে জিজ্ঞাসা করবো যে অনেক সময় আমরা এই যে আমি চেয়ারে বসে রয়েছি, আমাদের কাজ হচ্ছে চেয়ারে বসে, যারা কম্পিউটার নিয়ে বসে রয়েছে, যারা আইটি সেক্টরে কাজ করছে, তাদের মেন কাজ এখন সব জায়গাতেই, এখন একটা সামান্য গ্রসারি শপেও কিন্তু কম্পিউটার নিয়ে বসে থাকে। তার মানে তারা কিন্তু ওখানে 12 ঘন্টা 14 ঘন্টা কম্পিউটারের সামনে বসে থাকছে। একটা জায়গায় একটা মানুষ যদি স্থির হয়ে বসে থাকে, তাহলে সেখান থেকেও কি অস্টিওআর্থ্রাইটিস গ্রো করতে পারে? তো খুবই ভ্যালিড কোশ্চেন, আমি বলবো উপযোগী প্রশ্ন।
সেইখানে আমি বলবো যে হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসের যে চিকিৎসার মধ্যে একটা পার্ট প্লে করে হচ্ছে হাঁটা চলা। মানে আমরা বলি যে হাঁটা চলার ক্ষমতা কমে যাচ্ছে অস্টিওআর্থ্রাইটিসে, অথচ অস্টিওআর্থ্রাইটিসের মেন চিকিৎসার মধ্যে অনেকগুলো ব্যায়ামের মধ্যে বড় ব্যায়াম হচ্ছে ওয়াকিং, মানে হাঁটা। এবার তার একটা কারণ রয়েছে, কারণ অস্টিওআর্থ্রাইটিসের তরুণাস্থিগুলো যে নতুনভাবে গ্রো হয়ে যাচ্ছে, নতুনভাবে তৈরি হচ্ছে তা নয়। অস্টিওআর্থ্রাইটিসের ব্যথার জন্য হাঁটুর যে মাংসপেশি ওপর এবং নিচে রয়েছে, সেই মাংসপেশিগুলো সবল এবং সতেজ রাখতে হয়। তার জন্য হাঁটাচলা করাটা জরুরি, এবং ব্যথা কমিয়ে অবশ্যই হাঁটাচলা করাটা খুব জরুরি। তো সেইখানে যদি এই জেনারেশন হোক বা কামিং জেনারেশনে যেরকম আসছে, যেখানে আমাদের টানা বসে থাকতে হচ্ছে, বা আমাদের অ্যাক্টিভিটিসগুলো মানে হাঁটা চলাটা লিমিটেড, মানে একদমই লিমিটেড, অনেকটাই লিমিটেড, সেইখানে কি হয়, শুধু তরুণাস্থির ক্ষয় তো বয়সজনিত কারণে নর্মালি হবে, সেটা আমরা ধরুন চাইতে না চাইতে হবেই, হয় কারোর 50 বছরে, কারো 70 বছরে, কারো 60 বছরে। এইবার যদি আমরা তার সাথে বসেও থাকি টানা টানা ধরুন বসে কোনো কাজ হচ্ছে বা কাজ করছি, সেইখানে মাংসপেশিগুলো অতটা সতেজ বা সক্রিয় থাকছে না। তো একটা দিক থেকে তরুণাস্থির ক্ষয় একটা হচ্ছে, তার সাথে যদি যদি মাংসপেশিগুলো অতটা বেশি সবল সতেজ না থাকে, খুব বেশি অ্যাক্টিভিটিও নয়, যেমন সিঁড়ি ওঠানামা রেগুলার করতে বলে সেটা বলছি না, কিন্তু নর্মাল মিনিমাম হাঁটাচলা যেটুকু দরকার, সেইটাই কিন্তু এগুলো আরো বেশি এফেক্টেড হয়। তো ওই ট্রিটমেন্টটা কিন্তু তখন এফেক্টেড হয়। অস্টিওআর্থ্রাইটিসের জন্য কষ্টটা তো হচ্ছে, এবার সেই চিকিৎসায় যে হাঁটাচলা পার্টটা যে একটা অভ্যাসের মধ্যে থাকবে, সেইটা যদি প্রথম থেকেই না থাকে বা কাজকর্ম চলাকালীন না থাকে, হঠাৎ করে আমি যদি বলি হ্যাঁ আপনি রেগুলার হাঁটাচলা করা শুরু করুন, তখন সেই অভ্যাসটা পিক আপ করতে সময় লাগে, তাই জন্য চিকিৎসাতে হ্যাম্পার হয়। তো সেই জন্য আর একটা প্রশ্ন আমার মনে আসছে, আমি কোয়েশ্চেন গুলো করবো, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় অনেক রকম সিদ্ধান্ত নিই, আমরা অনেক সময় নিজেদের ডিসিশনে আমরা চলি। আপনি চিকিৎসক, আপনি জানেন এরকম বহু পেশেন্ট রয়েছে যারা আপনাদের মানে বোঝাতে হয় তাদেরকে যে না এটা নয়, এটা অ্যাকচুয়ালি এটা। সেটা হচ্ছে আমাদের একটা মিথ রয়েছে যে তুমি হাঁটাচলা করছো না তাই তোমার হাঁটু ব্যথা হচ্ছে, তুমি যত হাঁটবে, তুমি মর্নিং ওয়াক করো, তুমি ওয়াক করো না, তুমি দৌড়াও, তাতে তোমার হাঁটু ব্যথা কমবে। এবার আমার প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে আমরা দেখেছি বেশ বয়োজ্যেষ্ঠ অনেকে মর্নিং ওয়াক করা শুরু করলো, ওয়াকও করছে এবং দৌড়চ্ছে তার রীতিমতো, সেটা কি ইন ফিউচার কি আরো এফেক্ট করতে পারে? হ্যাঁ, তো কারণ পেইন রয়েছে কিন্তু আমি বলছি তার অলরেডি। তো সেইটাই মেন ব্যাপার। কারণ অনেক সময় কি হয়, একটা কলিকুয়াল ল্যাঙ্গুয়েজ বা অনেকের পিয়ার প্রেশার হোক বা নর্মাল বিভিন্ন অনেকে অনেক ধরনের সাজেশন দেয় বা অ্যাডভাইস দেয়, সেইটা নিয়ে সেই অ্যাডভাইস আমরা কন্টিনিউ রাখি। কারণ একটা দৈনন্দিন জীবনশৈলী নিয়ে এটা তো আলোচনা, মানে দৈনন্দিন আমরা কি কাজকর্ম করছি বা ব্যায়াম করছি বা হাঁটাচলা করছি, সেইখানে যে কোনো ক্ষেত্রে ব্যথা থাকাকালীন ব্যায়াম করা বা হাঁটাচলা যেগুলো করে থাকেন মানুষজন, সেটা কিন্তু হার্মফুল। একটা দিকে তার বড় কারণ হচ্ছে যদি ব্যথা থাকে, তার মধ্যে যদি আমরা বলি কষ্ট করে হাঁটুন, কষ্টর মধ্যে দিয়ে হাঁটুন, সেইখানে কি হবে, আপনার যে মাংসপেশিগুলো তো অলরেডি ব্যথার জন্য রেস্ট্রিক্টেড ওইখানে, তার মধ্যে যদি আমি বলি যে আপনি হাঁটুন বা দৌড়ান, সেটা অত অ্যাক্টিভলি হবে না, এবং আপনি নিজের মানসিকভাবে তো কষ্ট পাচ্ছেন, প্লাস যে পারপাসটা সার্ভ করার কথা, যে হাঁটু ব্যথা কমিয়ে মাংসপেশিগুলো শক্ত সবল সতেজ রাখা অ্যাক্টিভলি, সেইটা কিন্তু ব্যথা নিয়ে হাঁটাচলা যদি করে যে কোনো মানুষই, সেটা কিন্তু অতটা অ্যাক্টিভলি হয়ে ওঠে না, তার জন্য পারপাসটা সার্ভ হয় না। আলটিমেটলি হয়তো সেটা ব্যথা আরো বাড়িয়ে দেয়, এবং হাঁটাচলা করে যে ব্যথাটা কম রাখা, সেইটা মানসিকভাবে আরো কমে যায়, কারণ ব্যথা তো আর কমছে না ব্যথার মধ্যে। তো ওনার তখন হাঁটাচলা করার যে বা হাঁটার যে স্পৃহাটা কমে যায়, ইন্সপিরেশনটা কমে যায়, তখন আরো বেশি ওনারা ওইটা থেকে সরে আসে। নরমালি নি আর্থারাইটিস এর ঝুঁকি কাদের, মানে কোন এজ গ্রুপের মধ্যে থাকতে পারে? হ্যাঁ, তো এইটা খুব কমনলি দেখা গেছে এখনকার জেনারেশন হোক, আগের জেনারেশন হোক, অনেক ক্ষেত্রে দেখা গেছে অ্যারাউন্ড 40-50 থেকে শুরু হয়, একদম প্রথম দিকে শুরু হয়, 40 থেকে শুরু হয়। এবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে 50-60 একটা অ্যাভারেজ পৌঁছালো, একটা অ্যাডভান্স স্টেজে পৌঁছাচ্ছে। আবার কিছু কিছু জেনেটিক কারণ থাকে, তাদের আর্লি অস্টিওআর্থ্রাইটিস হয় এবং সেটা অনেক তাড়াতাড়ি অ্যাডভান্সড হয়ে যায়। কিন্তু অন অ্যান অ্যাভারেজ 60-70s একটা অ্যাভারেজ এজ গ্রুপ, যেখানে খুব বেশি পরিমাণ মানুষজন অস্টিওআর্থ্রাইটিসে ভোগে। আর ফিমেলসদের মধ্যে আরো বেশি দেখা গেছে, কারণ ওনাদের বোন ডিজেনারেশন আগেই হয়, আফটার মেনোপজ, আফটার 45 ইয়ার্স। তো তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে হাঁটুর ক্ষেত্রে বলবো যে হাড়ের যে শক্ত সবল হওয়ার ক্ষমতাটা কমে গেলে, তো সেই ওয়েটটা ক্যারি করার ক্ষমতা কমে যায়, এবং সেইখানে কিন্তু ওই 50-60s এর মধ্যে অনেক ফিমেলসদের অস্টিওআর্থ্রাইটিসের একটা প্রবণতা দেখা যায়। যে সমস্ত মহিলাদের ধরুন হিস্টেরেক্টমি অপারেশন হয়ে গিয়েছে, তাদেরও কি চলে আসতে পারে? হ্যাঁ, সেটা তো ইনফ্যাক্ট ডিপেন্ড করছে আর কি ওভারির উপরে, মানে ওটা হরমোনাল ব্যাপার। তো ওভারির ডিজেনারেশন শুরু হয় আফটার 35-40 এরকম শুরু হয়ে যায়। তো সেই ক্ষেত্রে 40s এর পর থেকে
যখন আস্তে আস্তে হরমোনাল চেঞ্জেসগুলো শুরু হয় এবং অ্যাক্টিভলি দেখা যায় আফটার মেনোপজ, সেইখানে কিন্তু অস্টিওপোরোসিস তো একটা, অস্টিওপেনিয়া থেকে অস্টিওপোরোসিস মানে হাড়ের মধ্যে হাড়ের যে মধ্যে যে ক্যালসিয়াম ভিটামিন সেগুলো আস্তে আস্তে কমতে শুরু করছে। তো সেইটার জন্য যে ওয়েট ক্যারি করার ক্ষমতাটা কমে যায়, তার জন্য হাঁটাচলা করার ক্ষমতাও কমবে, সেটা একটা সমস্যা। আর তরুণাস্থির ভাঙন তো হচ্ছে, তো সেই জন্য ওই এজ গ্রুপ এবং ফিমেলস আর মোর প্রোন, মানে ওদের ক্ষেত্রে আরো বেশি দেখা যায় এই এজ গ্রুপ। নর্মালি অস্টিওআর্থ্রাইটিস এর মানে বেসিক সিমটমস মানে প্রাথমিক লক্ষণগুলো কি থাকে? হ্যাঁ, তো প্রথম হচ্ছে হাঁটু ভাঁজ করে কোনো কাজ করতে গিয়ে খুব ব্যথা হবে। যেমন আমি বলছি, ধরুন সিঁড়ি ওঠা নামাতে আগে যতটা কষ্ট হতো বা শুরু হয়েছে অস্টিওআর্থ্রাইটিসের সমস্যাটা, তখন আস্তে আস্তে দেখবেন যে স্পিডটা কমে যাচ্ছে বা ধরে ধরে উঠতে হচ্ছে সিঁড়িটা, এইবার সাপোর্ট নিতে হচ্ছে বা উঠতে চাইছেন না, ওঠাই বন্ধ করে দিলেন। আবার ধরুন ইন্ডিয়ান টয়লেট যারা ইউজ করেন, ইন্ডিয়ান টয়লেটে বসতে এবং ইন্ডিয়ান টয়লেট থেকে বসে উঠতে গিয়ে ব্যথা, ওইটা একটা সমস্যা। আচ্ছা, বাবু হয়ে মাটিতে বসা বা বাবু হয়ে গল্প করছেন বা খাটে বসে, তখন কিছুক্ষণ পরে আর পারছেন না, পাটা লম্বা করে দিতে হবে। এই জিনিসগুলো খুব বেসিক সিমটমস। আর অনেক ক্ষেত্রে দেখা গেছে হাঁটু ফুলে যায়, হাঁটু ফোলা হয় ওখানটা অ্যারাউন্ড জয়েন্টের ওখানে, হ্যাঁ একটু জল টল জমে, তো সেইটাও একটা প্রাথমিক সিমটম বলতে পারে। নর্মালি এই যে আমি একটু আগে বললাম যে আমরা নিজেদের সিদ্ধান্তে অনড় থাকি, যে আমরা যতদিন পাচ্ছি চালিয়ে নিই, অসুবিধা নেই, তাহলে সেক্ষেত্রে ঠিক কোন সময়টা আমাদের জন্য একদম আদর্শ হবে চিকিৎসকের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাওয়া, মানে তার পরামর্শ নেই? হ্যাঁ, তো এইখানে হচ্ছে আমি বলবো যে ব্যথা হচ্ছে প্রধান সিমটম, প্রধান চিহ্ন যে আপনাকে একটু কাউকে একটু দেখাতে হবে। এবার ব্যথা হলেই আমরা কি করি, অনেক ক্ষেত্রে দেখা গেছে পেন কিলার খেয়ে নিই, প্যারাসিটামল হোক বা জেরোডল হোক বা যে কোনো ধরনের পেন কিলার। এবার সেইগুলোর সমস্যা যেটা, ইনিশিয়াল 3-4 দিন বা ইনিশিয়াল 2-3 সপ্তাহ হয়তো কম থাকলো, তারপরে আমরা আবার অ্যাক্টিভিটি করলাম, আবার ব্যথা যখন বাড়ে তখন আবার আমরা সেটা রিপিট করি। তো এই রিপিটেশন অফ সাইকেলটা চলতে থাকে যতক্ষণে খুব বাড়াবাড়ি হয়ে যায়। এটা শুধু অস্টিওআর্থ্রাইটিসের জন্য নয়, অনেক অনেক রোগের ক্ষেত্রেও দেখা গেছে। কারণ ব্যথার ব্যাপারটা অত বেশি মানুষ অ্যাওয়্যারও নন, এবং ব্যথার জন্য আলাদা ডাক্তারবাবু রয়েছেন। ইনফ্যাক্ট যদি ব্যথা বিশেষজ্ঞ না হোক, অ্যাটলিস্ট অর্থোপেডিশিয়ান হোক, রিউমাটোলজিস্ট হোক, কোনো একজন জেনারেল ফিজিশিয়ানও হোক, তার কাছে অবশ্যই অন্তত জিনিসটা বলা দরকার। যখনই আপনার ব্যথা আপনার কাজকর্ম করার ক্ষমতা কমিয়ে দিচ্ছে, এই লাইনটাই আমরা বলি, আপনি যে দৈনন্দিন কাজকর্ম করছেন সেটা যখনই আপনি ফিল করছেন যে করতে পারছেন না বা করতে গিয়ে আটকে যাচ্ছেন, তখন অবশ্যই একজন ডাক্তারবাবুকে দেখান, যিনি অন্তত আপনাকে প্রাথমিকভাবে একটা চিকিৎসা শুরু করবে। আপনার ধরুন একটা এক্স রে হলো বা যা যা ডায়াগনস্টিক টেস্ট হলো, সেগুলো দেখে আপনাকে কিছু মিনিমাম ওষুধপত্র এবং অ্যাডভাইস দেবে, সেইটা শুরু করাটা দরকার। এবং আর্লি ডিটেকশন যদি হয় এবং কিছু অবশ্যই সেটা নিয়ে আলোচনা হবে, অ্যাডভাইসেস যদি ঠিক ফলো করা হয়, তাহলে অতটা সমস্যা হবে না, অতটা প্রোগ্রেস করে না তাড়াতাড়ি। রাদার দেন একদম শেষ পর্যায়ে এসে উপস্থিত হলেন, যেখানে হাঁটু, অনেক ক্ষেত্রেই দেখা গেছে হাঁটু ব্যথা নিয়ে অনেকে চলছে তো চলছেই, হ্যাঁ হাঁটু ব্যথা কমে যাবে, এমন অবস্থা হয়ে যায় যে হাঁটু বেঁকে যাচ্ছে, হাঁটুর নিচ থেকে পাটা বেঁকে গেল, তখন গিয়ে উপস্থিত হয়েছেন, তখন এমন একটা কন্ডিশন, অপারেশন করাটাও অনেক বেশি ঝুঁকি, অপারেশন করেও পুরোটা ঠিক হওয়ার সম্ভাবনা কম। হ্যাঁ, সিওরিটি নেই যে কতটা ঠিক হবে। তো সেই অতটা লাস্ট স্টেজ অব্দি যাওয়ার আগে দেখিয়ে নেওয়াটা আমার মনে হয় খুব দরকার। আমরা আজকে টপিক রাখলাম যে নন সার্জিক্যাল প্রসিডিউর। তো এখানে আমি যা প্রথমে বলবো, এই নন সার্জিক্যাল প্রসিডিউরটা কি জিনিস, আগে আমাদের সেটা জানতে হবে। তো সার্জারিতে সবাই জানে নি রিপ্লেসমেন্ট সবচেয়ে কমন। নি রিপ্লেসমেন্টের বিভিন্ন ধরন রয়েছে। নন সার্জিক্যালের মানে হচ্ছে সার্জারি করার কোনো ব্যাপার নেই, লোকাল অ্যানেস্থেশিয়াতে যা করা লোকাল অ্যানেস্থেশিয়াতে হয় এবং সেটা ইনজেকশন পদ্ধতিতে হয়। এবার নন সার্জিক্যালের মধ্যে ইনফ্যাক্ট ওষুধপত্র পড়ছে, ব্যায়ামও পড়ছে, হাঁটাও পড়ছে, ওটাও নন সার্জিক্যালের মধ্যেই পড়ছে। সেইগুলো যখন ফেল হচ্ছে তখন ইন্টারভেনশনাল ব্যাপারগুলো আসে। তো ওষুধের মধ্যে আমরা যেগুলো দিয়ে থাকি কমনলি, ধরুন জ্বালা টাইপের ব্যথা হলে নার্ভ পেনের কিছু খুব মিনিমাম ওষুধ দেওয়া হয়, নিউরোপ্যাথিক পেন যদি থাকে, সেই ধরনের নার্ভ রিলেটেড পেন, অনেক দিনের ব্যথা যদি থাকে, তার সাথে ধরুন ঠান্ডা গরম শেক, এইগুলো একটা নন সার্জিক্যালের মধ্যে পড়ছে। প্লাস হচ্ছে আপনি যদি আস্তে আস্তে এগোন, সেক্ষেত্রে কিছু মিনিমাম পেন কিলার কিছু দিনের জন্য, যাতে আপনার ইনফ্লামেশনটা কম থাকে, এবং সেই ব্যথাটা কমিয়ে কিছু এক্সারসাইজ, কোয়াড্রিসেপস স্ট্রেনথেনিং এক্সারসাইজ রয়েছে, বিভিন্ন ফিজিওথেরাপি মোডালিটিস আছে। আর কি আছে আপনার হচ্ছে ইনজেকশন পদ্ধতি, 4 থেকে 5 ধরনের ইনজেকশন আছে। আগে যেমন শুধু স্টেরয়েড দেওয়া হতো, এখন স্টেরয়েড ছাড়া অন্যান্য ধরনের ইনজেকশন এসে গেছে। যেমন আপনার প্লেটলেট রিচ প্লাজমা বলে একটা জিনিস হয়, যেটা আমাদের রক্ত থেকে, মানে পেশেন্টের রক্ত থেকেই নিয়ে সংশ্লেষ করে আবার দেওয়া হয়। প্লেটলেট যেটা অনুচক্রিকা বলে, যেটা আমাদের শ্বেত রক্তকণিকার এরকম রক্তকণিকার মধ্যে এক ধরনের রক্তকণিকা, সেইটা ইনজেক্ট করা যেতে পারে কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়। তারপরে ধরুন আপনার হায়ালুরোনিক অ্যাসিড বলে একটা সাবস্ট্যান্স রয়েছে, ওগুলো হচ্ছে আর্টিফিশিয়ালি মেড, মানে আমাদের হাঁটুর মধ্যে যে
ফ্লুইডটা থাকে, সাইনোভিয়াল ফ্লুইড বলি, যে কোনো জয়েন্টেই থাকে, সেইটা শুকিয়ে যায়, সেইটারই এক ধরনের আর্টিফিশিয়াল ভার্সন, প্রিফর্ম ভার্সন, সেটা ইনজেক্ট করা যেতে পারে। স্টেরয়েড ইনজেকশন তো আছেই একটা। তাছাড়া রয়েছে আপনার জেনিকুলার নার্ভ ব্লক রয়েছে, মানে নার্ভগুলোকে ব্লক করে দেওয়া হয়। এখন সেই নার্ভ ব্লক করে পেন সেন্সেশনটাই চলে যায়। তো সেইটা নার্ভ ব্লকের অনেক প্রক্রিয়া রয়েছে, এবং রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, ওই নার্ভেই আপনার কারেন্ট পাস করিয়ে নার্ভের পেন নাম করে রাখা নার্ভটাকে, যাতে আপনার পেনটা ক্যারি ফরওয়ার্ড না হয়। কিন্তু এই সব কিছুর উপরে মানে ইনফ্যাক্ট সবচেয়ে মেন যেটা রাখা হয় লাইফস্টাইল মডিফিকেশন। মানে আপনাকে ধরুন ওষুধপত্র দেওয়া হলো, ব্যায়াম করতে বলা হলো আপনাকে, বা এইসব পদ্ধতিগুলো বলা হলো, কিন্তু আপনার যদি ওজনটা কন্ট্রোলে না থাকে, বা আপনি ধরুন হাঁটাচলাই করছেন না, ব্যায়াম করছেন না, আফটার দ্য প্রসিডিওর বা আফটার দ্য মেডিসিন খেয়ে আপনার ব্যথা কমে গেল, তাহলে কিন্তু ব্যথাটা আবার তাড়াতাড়ি ফিরে আসবে। সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে আপনার এই ব্যথা কমানোর উদ্দেশ্যটাই হচ্ছে আপনি যাতে হাঁটাচলা করেন, ব্যায়াম করেন, নিজের ওয়েট রিডাকশনের উপরে কনসেন্ট্রেট করেন, যাতে আপনার হাঁটুর উপরে ওজনটা কম পড়ে। কারণ আমরা এই সব যাই করছি, তরুণাস্থি কিন্তু নতুন করে বানানো সম্ভব না, যেটা মেন কজ, মানে মেন প্রবলেম যেটা হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসে। তো সেইটা তো আমরা বানাচ্ছি না, সেইটা তো আবার ব্যথা আবার ফিরে আসবে। যতটা আপনি লাইফস্টাইল মডিফিকেশন করে রাখবেন, তত আপনার ব্যথাটা তত দিন পরে বা তত মাস পরে ফিরে আসবে। ফিরে আসলেও সেটা এতটা বেশি বাড়াবাড়ি হবে না যে আপনার আবার ইনজেকশন বা আবার প্রসিডিওর নিতে হলো। কিন্তু অনেক ক্ষেত্রে হ্যাঁ একবার নিতে হতে পারে। কিন্তু এইটা হচ্ছে নন সার্জিক্যাল চিকিৎসার জিস্ট বা সামারি। এবারে প্রশ্ন হচ্ছে যে আমি কখন নন সার্জিক্যাল প্রসিডিওরের মধ্যে যাব, এটা একটা বড় বিষয়। আমার এখন মানে মানে ধরে নিন আমার 20 বছরের সমস্যা, আমার ডিফর্ম করে গেছে, আমার হাঁটু যন্ত্রণা এবং আমার আঙুল টাঙুল বেঁকে গেছে, পায়ের আঙুল বেঁকে গেছে। এবার আমি গিয়ে বলছি যে ডক্টর দে আমাকে যেভাবে হোক নন সার্জিক্যাল প্রসিডিওরে নিয়ে আসুন। এবার আমার প্রশ্ন হচ্ছে তাহলে কখন এটাকে বোঝানো হচ্ছে যে এই সময়, এই টাইমটা হচ্ছে এক্সাক্ট টাইম নন সার্জিক্যাল প্রসিডিওর? তো নন সার্জিক্যাল প্রসিডিওর বা বিনা অপারেশনে যেটা আমরা বলি হাঁটুর ব্যথা কমানো, সেইটা একটা কিছু সিলেক্টিভ পপুলেশন আছে। মানে সিলেক্টিভ পপুলেশন মানে হচ্ছে কিছু সংখ্যক মানুষই এটার জন্য আইডিয়াল, মানে এলিজেবল বলা যায়। তো তাদের ক্ষেত্রেই করে কিন্তু লাভ পাওয়া যায়। এর মধ্যে যারা পাবেন না, লাভ খুব কম পান আর কি, যেটা আপনি বললেন যেরকম ধরনের, যেখানে একদমই লাস্ট স্টেজ, ওয়ার্স্ট কেস সিনারিও, লাস্ট স্টেজে চলে গেছেন, হাঁটু টাটু বেঁকে গেছে, ওইখানে নন সার্জিক্যাল যা যা প্রসেস আমি বললাম তাতে কিন্তু লাভজনক হয় না। সেই জন্যই আগে থেকে আসতে বলা হয়, আগে থেকে ট্রিটমেন্ট শুরু করতে বলা হয়। সেইখানে কিন্তু অপারেশন করাই একমাত্র উপায়। এইবার অনেক ক্ষেত্রে অপারেশন করাতে চান না বা ফিটনেস থাকে না, তাও আমরা বলি যে কিছু ক্ষেত্রে আমরা ওই হাইয়ালুরোনিক অ্যাসিড বা যেটা আমরা আর্টিফিশিয়াল সাবস্টেন্স এবং জেনিকুলার নার্ভ ব্লক দিয়ে কিছু মাসের জন্য ব্যথাটাকে কম রাখতে পারি। আপনি যদি একদমই সার্জারির জন্য ফিট নন, সার্জারি করার মতো জায়গায় নেই, এত বয়স হয়ে গেছে যে সার্জারি করার মতোই জায়গা নেই, কিন্তু আপনি হাঁটাচলা করতে চাইছেন, এই ব্যাপারটা হট করে আপনার মনে হয়েছে, কারণ বিভিন্ন মানুষের কাজ করার ক্ষমতা আলাদা। অনেকে প্রচুর কাজকর্ম করে এসেছেন, হাঁটু ব্যথার একদম লাস্টে দিয়ে এসে ওনার মনে হয়েছে যে আর এখন পারছেন না, ওই সময়টা উনি এসছেন, আর ওই সময় ওনার অপারেশন করার মতো ফিটনেস নেই, এতটাই বয়স বেশি বা অনেকের ওজন বেশি থাকে, অনেক কারণ থাকে। তাদের আমরা তাও এই অফারটা দিই যে আমরা হ্যাঁ আপনি আসুন, এই ইনজেকশনটা আপনারা নিতে পারেন, কিন্তু এতে আপনার কিছু মাস ভালো থাকবেন, আবার হয়তো রিপিট হতে পারে, ডিউরেশন রয়েছে কিছু সময় সামগ্রিক, কারণ এটা হচ্ছে অনেক অ্যাডভান্স স্টেজে চলে গেছে, সেইখানে পার্মানেন্ট সলিউশনটা হয় না, রিপিটেশন করতে হয়, রিপিট 3 মাস বা 6 মাস পরে রিপিট করতে হয়। কিন্তু যাদের আর্লি স্টেজ আছে, মানে ধরুন 40-50 বছর বয়স, তাদের কিন্তু নি রিপ্লেসমেন্টে করলে আবার আরেকবার নি রিপ্লেসমেন্ট করতে হতে পারে, কারণ নি রিপ্লেসমেন্টের একটা ডিউরেশন আছে, 25 বছর 30 বছর এরকম। তো তারা ইউজুয়ালি অর্থোপেডিশিয়ানরাই বলেন যে ওই সময় যে নন সার্জিক্যাল মেথডসগুলো অ্যাভেল করতে। সেইখানে আমাদের বড় রোল, সেখানে আপনাদের বোঝানো কি কি ব্যায়াম করবেন, কি কি হাঁটাচলা করবেন, কিভাবে আপনি নিজের ওয়েট রিডাকশন করবেন, এবং আপনার কিছু ওষুধপত্র দরকার হলো, কিছু প্লেটলেট রিচ প্লাজমা যেমন রয়েছে ওগুলো দরকার হলো, তো ওইগুলো কখন কিভাবে নেবেন বা কি সেশনসে নেবেন, সেইটা দিলে আপনার কিন্তু ওই আর্লি এজে বা অ্যাটলিস্ট অ্যাডভান্স যেখানে যায়নি, মডারেট অস্টিওআর্থ্রাইটিস রয়েছে, তো সেইখানে কিন্তু অবশ্যই লাভজনক আছে। আর একটা প্রশ্ন এই বারবার করে ঘুরে আসছে একটা কথা, সেটা হচ্ছে ওজন, ওয়েট। তো এই মানে হাঁটুর আর্থারাইটিসের ক্ষেত্রে ওজনটা কত বেশি মানে কি বলবো গুরুত্বপূর্ণ হয়ে যায়, মানে এটা রোগটাকে বাড়ানোর ক্ষেত্রে? তো ওজন একটা বড় ফ্যাক্টর, কারণ যে কোনো অসুখের, মানে হার্টের অসুখ হোক, কিডনির অসুখ হোক, ব্রেনের অসুখ, সবকিছুতেই কিন্তু ওজন একটা খুব বড় পার্ট প্লে করে। সেম কিন্তু অস্টিওআর্থ্রাইটিসেও রয়েছে, কারণ যে কোনো ব্যথাই হচ্ছে এক ধরনের লাইফস্টাইল ডিজিজ, মানে জীবনশৈলী কেমন যাচ্ছে বা জীবন কেমনভাবে আপনি কাটিয়েছেন, অতিবাহিত করেছেন, তার উপর খুব ডিপেন্ড করে আপনার লেটার স্টেজ অফ লাইফ কেমন থাকবে। তো
তো সেইখানে যদি আপনার কন্টিনিউয়াস একটা হ্যাবিট থাকে, রেগুলার আপনি 10 মিনিট বা 15 মিনিট হলেও হাঁটবো, বা আপনার রেগুলার আমার মাথায় থাকবে ডায়েটটা এইটুকু হলেও আমি কন্ট্রোল করবো, সেই অভ্যাসটা যদি থাকে আপনার কিন্তু ওজন কন্ট্রোলেই থাকবে। এটা আপনার মানে মানসিকভাবে আপনি প্রস্তুত যে হ্যাঁ এইভাবে থাকবে। ওজন খুব বেশি হলে হাঁটুর উপর প্রেশার বেশি পড়বে, হাঁটুর উপর প্রেশার যত বেশি পড়বে সেই ক্ষয়টা বেশি হয়, তাড়াতাড়ি ক্ষয় হয়, এটা একটা বড় জিনিস হয়। যত বেশি আপনার প্রেশার পড়ছে ক্ষয় তাড়াতাড়ি হচ্ছে, আর ওইগুলো শুকিয়েও যায়, সাইনোভিয়াল ফ্লুইড সেগুলো শুকিয়ে যাচ্ছে। তো সেইগুলো আপনার ট্রিটমেন্টে অসুবিধা হবে, কারণ আপনি যখন ওষুধ খেয়ে কমালেন, এবার আপনি ওজনটা কিছু করলেন না, তাহলে কিন্তু আবার ব্যথাটা, যেটা আমি বললাম, আবার আগে তাড়াতাড়ি ফিরে আসবে এবং আপনার আবার কষ্ট হবে। তো সেই ক্ষেত্রে হাঁটু ব্যথার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে সবকিছুর মধ্যেই একটা বড় পার্ট প্লে করা হচ্ছে ওজন। ওজন যতটা সম্ভব আপনি তাড়াতাড়ি কমাতে পারবেন, তাও 5 মাস 6 মাস 1 বছরের মধ্যে টার্গেট রেখে চলবে, তত আপনার তাড়াতাড়ি রিকভার করবে এবং আপনি রেগুলার অ্যাক্টিভিটিস করতে পারবেন। এই যে কতগুলো ইনজেকশনের কথা বললেন, হাইলোরনিক থেকে শুরু করে ইত্যাদি ইনজেকশনের কথা বললেন, এর আগেও কতগুলো প্রসিডিওর বললেন, যেমন মালিশ রয়েছে ইত্যাদি ইত্যাদি। তার মানে এর একটা এই হাঁটুর যন্ত্রণার একটা স্টেজ রয়েছে। ইনজেকশনের পর্যায়টা কখন হয়, যে না এই পেশেন্টকে ইনজেকশন দিতে হবে এখন এর পর্যায়ে? তো সেইটা হচ্ছে যখনই আমাদের কাছে প্রথমবার আসেন পেশেন্ট, কখনই আমরা প্রথমেই ইনজেকশন দিই না। প্রথমেই আমরা জিজ্ঞেস করি যে আপনার কেমন কতদিনের ব্যথা হচ্ছে, কিরকম ব্যথা হচ্ছে, কি ধরনের ব্যথা হচ্ছে। তারপরে আমরা এক্সরে করে দেখি যে ইনিশিয়াল কোন স্টেজে আছে। 4টে গ্রেড হয় অস্টিওআর্থ্রাইটিসের, গ্রেড 1 to 4। 1 হচ্ছে মাইল্ড, আর 4 হচ্ছে একদম অ্যাডভান্সড হয়ে গেছে। তো সেইখানে আমরা প্রথমে মিনিমাম ওষুধপত্র দিয়ে ইনফ্লামেশনটা কমানোর চেষ্টা করি, ব্যায়াম বলি করতে, হাঁটাচলা করতে বলি ব্যথা কমানোর পরে। এবার ধরুন 2-3 সপ্তাহ থেকে 1 মাস 1.5 মাস আমরা দেখি যে কিরকম রেসপন্স থাকছে। যদি না উনি অ্যাথলিট হন, অ্যাথলিট হলে উনি তাড়াতাড়ি কাজে জয়েন করতে পারবে, বা অকুপেশনাল কি অকুপেশন আছে তার উপর একটা ফ্যাক্টর। সেই ক্ষেত্রে আমরা অতদিন ওয়েট করি না, মিনিমাম আমরা 7 থেকে 10 দিন তাও ওয়েট করা হয়, কিন্তু অতদিন মানে 1 মাস 1.5 মাস অব্দি ওয়েট করা হয় না। সেই মানুষের কি কাজ করার দরকার, বা কতটা উনি পেইন রিলিফ চাইছেন, কত তাড়াতাড়ি চাইছেন, সেটার উপর ডিপেন্ড করছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি ফেল করে, মানে ধরুন উইদিন 1 to 2 মান্থস একটা ওষুধপত্র দিয়ে ব্যায়াম করার একটা দেওয়া হলো, 50-60% অনেকটাই কমে যায়, কিন্তু 40-50% মতো থাকে তাও ব্যথাটা সেই ক্ষেত্রে। এবং যাদের 7-10 দিনের মধ্যে জয়েন করতে হবে কাজে, তখন আমরা হাঁটুর যে গ্রেড আছে, হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসের গ্রেড, এবং ওনার যে ব্যথার কষ্টটা কতটা বেশি আছে দেখে, ইউজুয়ালি গ্রেড 1 বা গ্রেড 2 হলে আমরা পিআরপি ইনজেকশনটা ইউজুয়ালি প্রেফার করা হয়, কারণ ওই স্টেজে অতটাও ক্ষয় হয়নি। আবার সেইখানে পিআরপি হচ্ছে এক ধরনের ইনজেকশন, যেটা হচ্ছে আপনার ক্ষয়টাকে একটু ডিলে করে, মানে ক্ষয় হচ্ছে যেগুলো ক্ষয় করছে আর কি, ওই সেলটা দিলে, প্লেটলেট বর্ণচক্রিকা দিলে ওদের কিছু কিছু হিলিং প্রপার্টিজ রয়েছে, মানে গ্রোথ ফ্যাক্টর কিছু কিছু থাকে, যেগুলো আপনার ওই জায়গায় কিছুটা ক্ষয়টাকে জোড়াতাপ্তি দেওয়ার চেষ্টা করে, মানে কিছুটা আপনার ক্ষয়টাকে ডিলে করছে। একদম নতুন তৈরি করে দিচ্ছে তা নয়, কিন্তু ক্ষয়টাকে ডেফিনেটলি ডিলে করে। তো ওই গ্রেড 1 গ্রেড 2 স্টেজে হলো, গ্রেড 2 গ্রেড 3-তে গ্রেড 3 হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে একটা হাইলোরনিক অ্যাসিডের রোল রয়েছে, যেটা আমরা আর্টিফিশিয়াল সাবস্টেন্স বলি। গ্রেড 4-এও দেওয়া হয়, কিন্তু হ্যাঁ গ্রেড 3 অবধি আমরা বলি যে ওটা ফলপ্রসূ হয়, মানে অনেক দিন ধরে ওটা কম থাকে, স্টে করে মোটামুটি। এটা মানে একটা উপকারিতা রয়েছে, হ্যাঁ ডেফিনেটলি একটা উপকারিতা রয়েছে, অনেক মানুষ ওটা লাভবানও হয়েছে। আর সেইখানে আমরা বলবো যে ওই ইনজেকশনটা একটা রোল প্লে করে। আর জেনিকুলার নার্ভ ব্লক যেটা রয়েছে, সেইটা পুরোপুরি ডিপেন্ড করে হচ্ছে কতটা আপনার কাজ করার ক্ষমতা, কারণ ওটা গ্রেড 1 গ্রেড 2-তে ইউজুয়ালি দেওয়া হয় না। জেনিকুলার নার্ভ ব্লকটা হচ্ছে একটু লেটার স্টেজে রাখা হয়, গ্রেড 4 বা গ্রেড 3 গ্রেড 4 হলো, মানে ওইখানে আপনার অপশনস গুলো কমে যাচ্ছে, পিআরপি দিতে পারবেন না। হাইলোরনিক অ্যাসিডের মোটামুটি রেজাল্টস পাওয়া যায়, খুব ভালো রেজাল্টস বলবেন না, কিছু মাসের জন্য ডেফিনেটলি কমে। জেনিকুলার নার্ভ ব্লক বা ওখানে আরএফএ বা কারেন্ট পাস করালে আরেকটু লম্বা টাইমের জন্য, কারণ নার্ভটাকে আপনার ব্লক করলে আপনার পেন সেন্সেশন, যেটা ব্যথা যে নার্ভ দিয়ে ব্রেনে যাবে, সেইটা কাট অফ করে দেওয়া হয়। এর তো নিশ্চয়ই কোনো লিমিটেশন, মানে যে এই ট্রিটমেন্টের তো নিশ্চয়ই ইনজেকশনের কিছু তো সীমাবদ্ধতা রয়েছে। হ্যাঁ সীমাবদ্ধতা ডেফিনেটলি আছে, যেটা আমরা বলে থাকি যে ওষুধপত্র বা আপনার স্টেরয়েড ইনজেকশনও, যেটা আমরা বলা হলো না এর মধ্যে, তো স্টেরয়েড ইনজেকশনও যখন আমরা দিই, সুগার যাদের বেশি তাদের এই ক্ষেত্রে স্টেরয়েড ইনজেকশন দেওয়া যাবে না। আবার যাদের ধরুন ইনফ্লামেশন আছে কিন্তু সেপটিক আছে, মানে ওখানে ইনফেকশন আছে, ইনফেকশনের মধ্যে স্টেরয়েড ইনজেকশন দেওয়াটা ইউজুয়ালি না করা হয়, মানে ইনফেকশন বেড়ে যেতে পারে, তাতে আপনার কিন্তু ওই রিকভারিটা তাড়াতাড়ি হয়, ক্ষয়টা ডিলে হয়, কিন্তু খুব সিলেক্টিভ পপুলেশন। তার আগে পরেও পেন কিলারও নেওয়া যায় না, কারণ যেগুলো পেন কিলার সেগুলো আবার প্লেটলেটকে বিনাশ করে দেয়,
তাই জন্য বাবা। কিছু লিমিটেশন অনেক কিছু আছে আচ্ছা, এবং খুব সিলেক্টিভ পপুলেশনে দেওয়া যায়, কিন্তু যাদের দেওয়া হয় তাদের সত্যি খুব লাভবান হয়। দুটো সেশন লাগে। একদম। আর একটা কথা বলবো, এই রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন কি, মানে ওটা কি, এবং হ্যাঁ, এর কিভাবে এটাও কি আমাদের হাঁটুর হুম। এই যন্ত্রণা কমাতে সাহায্য করতে পারে? ডেফিনেটলি সেটাই মানে এটা হচ্ছে। কি আমাদের হ্যাঁ, ছোট্ট তো করে ওটা বলুন। একটা বেসিক্যালি রেডিও ফ্রিকোয়েন্সি, মানে রেডিও যে আমরা শুনে আসছি ওই ফ্রিকোয়েন্সিতে কারেন্ট পাস করানো হয় হুম। বেসিক্যালি সেম ফ্রিকোয়েন্সিতে, এবং জেনিকুলার নার্ভের কাছে দেওয়া হয়। জেনিকুলার নার্ভ ব্লক যদি আপনার 3টে জায়গায় দেওয়া হয়, ওইখানে যদি আপনার নার্ভ ব্লক মানে নর্মাল লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে লাভবান হন, হুম। কমে গেছে ব্যথা, তখন আপনার ওই স্পেশাল টাইপ অফ নিডিল থাকে একটা, এবং ওই স্পেশাল যে ইনস্ট্রুমেন্টটা থাকে ওইখান দিয়ে একটা কারেন্ট পাস করিয়ে ওই আচ্ছা, নার্ভগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়। তো জ্বালিয়ে দেওয়ার জন্য কি হয়, ওটা শুধু সেন্সারি, মানে শুধুমাত্র আপনার স্পর্শ, ব্যথা এগুলোকে ওটা ক্যারি করে। তো হুম। ওইখানে হয়তো একটু ভারী ভাব থাকতে পারে, কিন্তু আপনার হাঁটাচলা করার ক্ষমতায় কিছু সমস্যা করে না। অসুবিধা তো হবে না। সেইটা আপনার ব্যথাটা যদি কাট অফ হয়ে যাচ্ছে, আপনি এবার হাঁটাচলা করতে শুরু করবেন, তাতে আপনার অ্যাক্টিভিটিস, ওয়েট রিডাকশন, লাইফস্টাইল মডিফিকেশন হওয়া শুরু হলো, তাতে আপনার ব্যথাটা কম থাকে। ঠান্ডা সেক না গরম সেক? হ্যাঁ, তো এইটা এইটা একটা একটা অনেকে প্রশ্ন করে হ্যাঁ যে বড় কি প্রশ্ন। করা উচিত এবার ধরুন, ব্যথায়? হ্যাঁ, তো হাঁটু ব্যথা রয়েছে, ফোলা রয়েছে, খুব বেশি ফোলা রয়েছে, সেক্ষেত্রে আমরা রেকমেন্ড করি ঠান্ডা সেক দেওয়া, যেহেতু ইনফ্লামেশন বেশি ঠান্ডা। আছে। আর যেখানে হাঁটু ব্যথা রয়েছে কিন্তু ফোলা ভাব অত নেই, সেইখানে বলি আমরা গরম সেক দিয়ে আপনি লাভবান হবেন। তবে আরেক ধরনের ব্যথা হয় যে হাঁটু ব্যথার সাথে জ্বালা টাইপের ব্যথা হয়, ছুঁচফুঁচি জ্বালা টাইপের ব্যথা, হাঁটু ভারী ভারী, সেইখানে আপনি ঠান্ডা সেক 5 মিনিট দিলেন, আবার গরম সেক 5 মিনিট দিলেন, কন্ট্রাস্ট বাদ বলি, সেইটা ঠান্ডা গরম সেক পরপর দিতে বলি। সেই এক ধরনের পপুলেশন আছে। 3 ধরনের পপুলেশন, হাঁটু ব্যথা আর ফোলা, ঠান্ডা সেক। শুধু হাঁটু ব্যথা রয়েছে কিন্তু ফোলা ভাব অত নেই, সেক্ষেত্রে গরম সেক দিতে পারে। আর যেখানে জ্বালা ভাব রয়েছে, হাঁটুটা ব্যথা হচ্ছে, ব্যথাটা জ্বালা টাইপের ব্যথা, এবং সেইখানে কিন্তু ঠান্ডা গরম সেক পরপর দিলে লাভবান হয়। আমাদের কিছুক্ষণ সময় রয়েছে, আর যদি একটা কিছু মেসেজ দেন যাদের হাঁটু ব্যথা রয়েছে, খুব Right. ছোট্টর মধ্যে মানে Sure. হাতে সময় দিন। Sure. তো হাঁটু ব্যথার ক্ষেত্রে আমি বলবো এটা হচ্ছে কোমরে ব্যথার পাশাপাশি বা কোমর ব্যথার পরে সবচেয়ে কমন ব্যথা, যেটা আমরা ফেস করে এসেছি এতদিনে। তো যখনই আপনার হাঁটু ব্যথা হবে 3টে জিনিস করবেন না, সেটা হচ্ছে একটা, সিঁড়ি ওঠা নামা বেশি করবেন না যতটা প্রয়োজন, কমোড ইউজ করবেন, এবং থার্ড হচ্ছে আপনার বাবু হয়ে মাটিতে বসা বা খাটে বসে যতটা অ্যাভয়েড করা যায় তত ভালো। একদম। আর যখনই আপনার ওষুধপত্র খাচ্ছেন বা ডাক্তারবাবুকে অবশ্যই দেখাবেন, পেন কিলার খাবেন না সেটা তো বটেই, হাঁটবেন, যখনই ব্যথা কম হচ্ছে হাঁটবেন, আর ওজন কন্ট্রোলে রাখবেন। একদমই। সুতরাং অবশ্যই যে বার্তাটি দিলেন ডাক্তারবাবু, সেটা আমাদের মেনে চলতে হবে, এবং যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নেওয়াটাই কিন্তু সব থেকে বুদ্ধিমানের কাজ। আজকের হাতে সময় নিয়ে অনেক ধন্যবাদ জানাই ডাক্তারবাবুকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।